তো সেই বিষয়ে আমাদের ধারণা রাখা উচিত। প্লাস আমরা যে বাংলা ভাষায় কথা বলি, হ্যাঁ, আমরা একে অপরের সাথে যে ভাবের আদান প্রদান করি যে ভাষায়, সেই ভাষার উদ্ভব ক্রমবিকাশ কিভাবে হয়েছে, এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই আসলে জানাটা দরকার। তো সেই জন্য আমি জানি না কতটুকু সময় হাতে পাবো, তবে আমার ইচ্ছা আছে যে এই দুইটা বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদেরকে দেবার, মানে আমি যতটুকু জানি। তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আপনারা হচ্ছে সবাই আশা করি পরীক্ষার্থী। হ্যাঁ, এরপরে অবশ্যই বিভিন্ন প্রতিযোগিতামূলক হচ্ছে পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন। তো সেক্ষেত্রে আজকের ক্লাসটা যদি করেন, তাহলে অবশ্যই বেশ কয়েকটা কোশ্চেনের আপনারা অ্যান্সার দিতে পারবেন, কারণ এই দুইটা জায়গা থেকে শুধু বিসিএস না, ব্যাংক আরো অন্যান্য বিভিন্ন চাকরি বলেন, প্রাইমারি বলেন, তো এগুলোতে আসলে কোশ্চিন এসে থাকে। তো আমি চেষ্টা করব যে ক্লিয়ারলি ধারণাগুলো দেবার, যাতে এই দুইটা বিষয় সম্পর্কে আপনাদের স্পষ্ট একটা ধারণা হয়ে যায়। তো আমি শুরু করছি। তো এখানে দেখেন, বাঙালি জাতির উদ্ভব ও ক্রমে বিকাশ, এই সম্বন্ধে আমি আজকে আমার টপিকসটা হচ্ছে এটা। তো প্রথমে আমি এটা পড়াবো। তো এই যে আমরা বাঙালি জাতি, হ্যাঁ, যে আমরা কতগুলো, আমরা কি আসলে মৌলিক কোনো জাতি বা অনেক জাতির সমন্বয়ে আমরা গড়ে উঠেছি, এই বিষয়টা আমাদের জানা দরকার। তো এই সমগ্র এই বাঙালি জাতি বা আমাদেরকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাক আর্য বা আর্য পূর্ব বা অনার্য নরগোষ্ঠী, আর আরেকটা হচ্ছে আর্য নরগোষ্ঠী। হ্যাঁ, যে অনার্য নরগোষ্ঠীকে আর্য পূর্ব বলে, মানে আর্য নরগোষ্ঠীর পূর্বে যারা অবস্থান করেছে, সেজন্য এটাকে বলা হয় আর্য পূর্ব বা প্রাক আর্য, মানে আর্যের পূর্বেই যারা ছিল আর কি, যে সকল নরগোষ্ঠী বা জনগোষ্ঠী ছিল তাদেরকে বলা হয়। তো এই সমগ্র বাঙালি জাতিকে এই দুইটা হচ্ছে ভাগে ভাগ করা হয়। তো এই যে অনার্য এবং আর্য, এই দুইটা নরগোষ্ঠীর সংমিশ্রণেই কিন্তু বাঙালি জাতিটা গড়ে উঠেছে। হ্যাঁ, দুইটার সংমিশ্রণে। তো আমরা কোনো পিওর জাতি না, মানে মৌলিক জাতি না, আমরা হচ্ছে হচ্ছে যে সংমিশ্রণে একটা গড়ে উঠেছে, তাই বাঙালি জাতিকে একটি সংকর জাতি বলা হয়। যেহেতু দুইটা নরগোষ্ঠীর সমন্বয়ে গড়ে উঠেছে, তাই বলা হয় সংকর জাতি। একে কিন্তু নিষাদ জাতিও বলা হয়ে থাকে। দাঁড়ান, আমি একটু আইডেন্টিফাই করে দিচ্ছি। তো এই যে হচ্ছে যে সংকর জাতি, এটা একটু মনে রাখবেন। আমি লাল কালার দিয়ে দিয়ে দিয়েছি, যাতে আপনারা এটা ভালো করে দেখেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো নিষাদ জাতি কেন বলা হয় সেটা আমাদের পরবর্তীতে ধীরে ধীরে আসবে, আমরা পরবর্তীতে আপনাদেরকে বলবো। তো প্রথমে আমরা চলেন দেখি যে প্রাক আর্য বা আর্য পূর্ব বা অনার্য নরগোষ্ঠী সম্পর্কে আমরা জানবো। তো এরা আসলে চারটা শাখায় বিভক্ত। চারটা শাখায় বিভক্ত মানে চারটা জাতির সমন্বয়ে এই অনার্য নরগোষ্ঠী গড়ে উঠেছে। তার ভিতরে প্রথমে রয়েছে নেগ্রিটো, তারপরে অস্ট্রিক, দ্রাবিড় ও ভোটচিনীয় বা মঙ্গোলীয়। এই চারটা জাতির সমন্বয়ে আর কি অনার্য জাতিগোষ্ঠী গড়ে উঠেছে। তো আমরা ফার্স্টে যে চারটা জাতির সমন্বয়ে এই যে অনার্য নরগোষ্ঠীটা গড়ে উঠেছে। তো প্রথমে আমরা নেগ্রিটো সম্পর্কে একটা পড়বো। তো নেগ্রিটো হচ্ছে এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম। ঠিক আছে, এই যে আমরা বাংলায় বসবাস করছি, আমাদের এই দেশে প্রথম জনগোষ্ঠী হচ্ছে নেগ্রিটো। ঠিক আছে। তো হচ্ছে আসলে এরা ধারণা করা হয় যে এরা আফ্রিকা থেকে এসে এদেশে বসবাস শুরু করেছে। তো কোন সময় এসে এরা এদেশে বসবাস শুরু করেছে সেটার আসলে কোনো নির্দিষ্ট সময়সীমা জানা নাই, শুধু আমি জানি না তা না, কেউ জানে না। ঠিক আছে। তো এদের তো আসলে এরা যেহেতু বসতি স্থাপন করেছে, এদের অবশ্যই হচ্ছে যে বংশধররা আমাদের দেশে রয়েছে। তো এই যে আমাদের দেশের বলা হয় যে ভিল, সাঁওতাল, মুন্ডা, মানে সাঁওতাল যে জাতিটা সেটা কিন্তু এই নেগ্রিটো জাতির, মানে কি বলবো, যে বংশধর। হ্যাঁ, সাঁওতাল জাতির পূর্বপুরুষ হচ্ছে এই নেগ্রিটো জাতি। তো এরা কি বলো, যদি বলা হয় যে এই ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম কি, তাহলে হবে নেগ্রিটো। ঠিক আছে। তারপরে নেগ্রিটো জাতির কি বংশধর কারা, সাঁওতাল হবে, ভিল হবে, মুন্ডা হবে, এই সকল আদিবাসীরা হচ্ছে নেগ্রিটোর আর কি বংশধর। তো পরে চলেন আমরা চলে যাই নেগ্রিটো সম্পর্কে। আর তেমন একটা তথ্য আপনাদের জানার দরকার নাই, যতটুকু জানার দরকার আমি দিয়ে দিচ্ছি।
পরে রয়েছে হচ্ছে অস্ট্রিক। হ্যাঁ, এই অস্ট্রিকের পাশে দেখেন লেখা আছে ভেড্ডিট। হ্যাঁ, ভেড্ডিট লেখা আছে আসলে অস্ট্রিকদের স্থানীয় নাম। এটা হচ্ছে স্থানীয় নাম হচ্ছে ভেড্ডিট। হ্যাঁ, স্থানীয় নাম হচ্ছে ভেড্ডিট। তো প্রায় 5-6 হাজার বছর পূর্বে অস্ট্রিক জাতি অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া থেকে ইন্দোচীন, ইন্দোচীন মানে হচ্ছে যে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই তিনটা দেশকে একত্রে ইন্দোচীন বলা হয়। এই ইন্দোচীন ও ভারতের আসাম হয়ে বাংলায় প্রবেশ করেছে। এরা কিন্তু ধরা হয় যে এরা আদি অস্ট্রেলীয়, মানে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া এদিককার হচ্ছে আদি অধিবাসী এই অস্ট্রিকরা। এরা হচ্ছে আমাদের যে পূর্বের জাতি ছিল নেগ্রিটো, এদের চাইতে একটু উন্নততর ছিল। এজন্য অস্ট্রিকরা যখন এদেশে এসে বসতি স্থাপন করে তারা কিন্তু নেগ্রিটোদের কি করে, উৎখাত করে। নর্মালি আমরা কি দেখি যে উন্নত কোনো কিছু থাকলে যেগুলো কম উন্নত বা হচ্ছে যে কম ডেভেলপ সেগুলো কিন্তু সরিয়ে দেয়া হয়। তো অস্ট্রিকরা তাই করেছিল, নেগ্রিটোদের এ দেশ থেকে উৎখাত না করলে তাদেরকে উৎখাত করে দিয়েছিল আর কি। হ্যাঁ, যেহেতু আমাদের এখনো তাদের বংশধর আমাদের দেশে রয়েছে, কিন্তু তাদের উপর একটা প্রভাব বিস্তার করে। তো এই অস্ট্রিক গোষ্ঠী থেকেই কিন্তু বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। ঠিক আছে, এই যে আমরা বাঙালি জাতি, আমাদের বাঙালিদের ভেতরে কিন্তু নেগ্রিটো জাতির কোনো মানে কোনো কিছু নাই, অস্তিত্ব নাই, বা তাদের রক্ত কিন্তু আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে না। হ্যাঁ, অস্ট্রিক গোষ্ঠী থেকেই কিন্তু বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। আপনারা মনে রাখবেন, যখন হচ্ছে জেনারেল নলেজ পড়ানো হবে বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত, কিন্তু তখন কিন্তু এই বাঙালি জাতির উদ্ভব ও ক্রমবিকাশ এই বিষয়টা কিন্তু আছে। সেক্ষেত্রে জেনারেল নলেজেও কিন্তু এখান থেকে কোশ্চিন আসতে পারে। ঠিক আছে, তো এই অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। তো অস্ট্রিক জাতি তো থাকবেই, তো অস্ট্রিককে তো বলা হয় অনার্য, পরবর্তী তো আর্য গোষ্ঠীও কি বাংলায় এসেছে। তো এই আর্য জনগোষ্ঠী যখন বাংলায় আসে, অস্ট্রিকদের চাইতে কিন্তু আর্যরা কি হয় অনেক মানে এগিয়ে ছিল, প্রযুক্তির দিক থেকে বলেন মানে যতটুকু আর কি এগিয়ে ছিল। তো এই আর্য জনগোষ্ঠী যখন বাংলায় আসে তখন এই অস্ট্রিক জাতিকে তারা নিষাদ বলেছিল। সেটা কি নিন্দা সূচক অর্থে বলেছিল, তোরা নিষাদ। এই নিষাদ মানে কি, নিষাদ মানে হচ্ছে শিকারী। নিষাদ মানে হচ্ছে শিকারী। শিকারী ছাড়াও এর আরো ইয়া ছিল যে চন্ডাল, যেটা পরবর্তীতে লেখা আছে ব্যাদ, জেলে। কারণ এই অস্ট্রিকরা হচ্ছে শিকার করে জীবিকা নির্বাহ করত, তারা কৃষি কাজ করত, আহ উম, তারা মাছ চাষ করত। তো এদের চাইতে আর্যরা একটু উন্নততর ছিল, তার জন্য তারা নিন্দা সূচক অর্থে অস্ট্রিক জাতিকে নিষাদ জাতিগোষ্ঠী বলে, মানে নিন্দা অর্থে। আমরা অনেক সময় বলি না রাগ হলে যে কেউ যদি একটু কিপটামি করে বা কোনো কিছু করে বলে ফকিন্নি তুই। হ্যাঁ, এটা কিন্তু আমরা বলে থাকি। তো এরকম তারাও ওই রকম অবজ্ঞার্থে বলেছিল যে তোমরা হচ্ছে নিষাদ, তোরা হচ্ছে নিষাদ। তো শুধু যে অস্ট্রিক জাতিকেই বলেছিল তা না, আমরা যেমন বসবাস করছি ওরকম হচ্ছে আমাদের যেমন প্রতিবেশী রাষ্ট্র ভারত রয়েছে, হ্যাঁ, মায়ানমার রয়েছে, ওরকম অস্ট্রিক জাতিরই একটা প্রতিবেশী ছিল, সেটা হচ্ছে কিরাত জাতি। আমি নিচে যাচ্ছি, কিরাত জাতি। তো ওরাও কিন্তু অস্ট্রিকদের মতোই হচ্ছে এরকম শিকার করে জীবিকা নির্বাহ করে, ওরা অনেকটা বন্যচারী ছিল। ঠিক আছে, তো এই বন্যচারী ছিল এই কিরাত এবং অস্ট্রিকদের একসাথে। হ্যাঁ, ঘৃণা সূচক অর্থে তাদেরকে নিষাদ বলেছিল আর্যরা। আর এটা বলেছিল তাদের হচ্ছে একটা বেদ, একটা সাহিত্য ছিল, মানে ধর্মীয় গ্রন্থ ছিল, সেই ধর্মীয় গ্রন্থে তারা এই কথাটা উল্লেখ করেছে। ঠিক আছে, তো আমাদের দেশে যে গ্রামীণ সভ্যতা গড়ে উঠেছে এই গ্রামীণ সভ্যতা কিন্তু অস্ট্রিক জাতিরাই গড়ে তুলেছে। ঠিক আছে, গ্রামীণ সভ্যতা কিন্তু তারাই গড়ে তুলেছে, তারপরে তারা কৃষি কাজের সূচনা করেছে। তো আমরা জানি যে হচ্ছে প্রয়োজনীয়তায় আবিষ্কারের জনক, তো সেক্ষেত্রে তারা কি করেছে যে কৃষি কাজের সুবিধার্থে তারা কিন্তু লাঙ্গলও তৈরি করেছিল। তো এটাই হচ্ছে অস্ট্রিক জাতির সম্বন্ধে, এতটুকু পড়লেই আমাদের হবে। তো এটা শুধু সবসময় মনে রাখবেন যে অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। আর নেগ্রিটো হচ্ছে এ ভূখণ্ডের প্রথম জনগোষ্ঠীর নাম, প্রথম জনগোষ্ঠী নেগ্রিটো। আর আমরা বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এই অস্ট্রিক থেকে। তো পরবর্তীতে আমরা যাব দ্রাবিড়। জাস্ট 1 মিনিট।
তো পরবর্তীতে আসলে অস্ট্রিক জাতির সমসাময়িক কালে আমাদের এই দেশে আসে কিন্তু দ্রাবিড় জাতি। তো দ্রাবিড় জাতিরা আসলে অস্ট্রিক জাতির চাইতেও আরো উন্নততর ছিল। তো তারা এসে খুব একটা ঝামেলা করে না অস্ট্রিক জাতির সাথে। তারা বলে যে ঠিক আছে তোমরা গ্রামীণ সভ্যতা গড়ে তুলেছো, ঠিক আছে তোমরা থাকো, আমরা তাহলে একটু নগর সভ্যতা গড়ে তুলি। তো এই দ্রাবিড় জাতি কি হয়েছে যে ভারতবর্ষে এই নগর সভ্যতা গড়ে তুলেছে। প্রথম নগর সভ্যতা গড়ে তুলেছে কিন্তু দ্রাবিড় জাতি। তো দ্রাবিড় জাতি যখন আমাদের দেশে আসে, আমাদের দেশে কি হয় যখন বাইরে থেকে কেউ আসে আমরা কি বলি, অনুপ্রবেশকারী। এই দ্রাবিড়রাও কিন্তু অনুপ্রবেশকারী হিসাবে খ্যাত ছিল। এরা মূলত মিশর বা ভূমধ্যসাগর থেকে আমাদের দেশে এসেছিল। ঠিক আছে, এটা কিভাবে আমরা জানলাম যে ওই যে দেখে না, দেখলে বোঝা যায় যে আকৃতিগত কারণে হচ্ছে দেখে বোঝা যেত যে না, মিশর বা ভূমধ্যসাগরের আশেপাশে যারা বসবাস করতো তাদের সাথে এই দ্রাবিড় জাতির একটা মিল রয়েছে। তো দেখেন যেখানে কি আছে যে বিশিষ্ট বাঙালি ঐতিহাসিক নিহার রঞ্জন রায় কি লিখেছেন যে নব্য প্রস্তর যুগে এই দ্রাবিড় ভাষাভাষী লোকেরাই ভারতবর্ষে নগর সভ্যতার সৃষ্টিকর্তা। মানে ভারতবর্ষে নগর সভ্যতা সৃষ্টি করেছে দ্রাবিড় জাতি। তাছাড়া সিন্ধু সভ্যতা যে গড়ে তুলেছিল এরা কিন্তু এই দ্রাবিড় জাতিরাই এই সিন্ধু সভ্যতাও গড়ে তুলেছিল সিন্ধু নদের তীরে। তো এখানে দ্রাবিড়রাও কি করতো যে উন্নততর ছিল। এরা অস্ট্রিকদের মতো কৃষিকাজও করতো, মাছও ধরতো, পাশাপাশি তারা মুক্তা প্রবাল এগুলো সংগ্রহ করতো। তাছাড়া দেখবেন যে আমাদের যে দ্রাবিড়দের কিন্তু অনেক অবদান রয়েছে আমাদের ব্যাকরণের ক্ষেত্রে। আমাদের যে বাংলা ব্যাকরণটা গড়ে উঠেছে এটা কিন্তু দ্রাবিড় হচ্ছে ভাষার উপরেই গড়ে উঠেছে। ঠিক আছে। তারপরে হিন্দু বাঙালি যে সনাতন ধর্মী লোকেরা বিভিন্ন পূজা করে, যেমন শিব, উমা, বিষ্ণু, শ্রী, এরা কিন্তু দ্রাবিড়দের দ্বারা পূজিত হতো এক সময়। দ্রাবিড়রাও এই পূজা গেল করতো। ঠিক আছে। তাছাড়া আমাদের যে বাংলা শব্দ ভান্ডার রয়েছে আমরা জানি যে বিভিন্ন হচ্ছে শব্দ আমাদের এই বাংলা শব্দ ভান্ডারে রয়েছে, সেটা আরবি হোক, ফার্সি হোক, হ্যাঁ ইংরেজি, অনেক শব্দ রয়েছে যেটা আমাদের বাংলা শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করেছে। ঠিক আছে, এরকম দ্রাবিড় কিছু শব্দ আমাদের বাংলা শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করেছে। দেখেন এখানে রয়েছে যে আহ এগুলো খুব মানে আহ এই শব্দগুলো জানাটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ না, তবে যখন আপনি রিটেন দিবেন, হ্যাঁ বিসিএস এ, তখন কিন্তু এখান থেকে কোশ্চিন আসে। হ্যাঁ যে বাঙালিরা কি আসলে সংকর জাতি, আপনার পক্ষে এবং বিপক্ষে মতামত দেন, এই টাইপের কোশ্চেন গুলো আসে। তখন এই তথ্যগুলো জেনে নিলে তখন দেখবেন যে আপনার সুবিধা হবে। দেখেন অনু, অরণি, অনল, কাল, কলা, মল্লিকা, এই বালা, কুটির, খাট, এগুলো কিন্তু আসলে দ্রাবিড় শব্দ থেকে আমাদের শব্দে আমাদের যে শব্দ ভান্ডারে এসেছে। হ্যাঁ এগুলো কিন্তু দ্রাবিড় শব্দ। তো আমি ক্লাস নিয়ে যাচ্ছি, আপনারা কি আমার ক্লাস বুঝতে পারছেন? আমার এটা আসলে জানাটা দরকার। জি ম্যাম, বুঝতে পারছি। ভালো লাগছে অনেক, ধন্যবাদ। আর কোনো জি যদি ম্যাম। প্রবলেম হয়, ঠিক আছে, মাঝখানে আমি বলেছি আপনারা কোশ্চিন করবেন। হ্যাঁ আমি কোনো এমন কোনো মানুষ না যে আমাকে দেখে ভয় পেতে হবে বা অস্বস্তি বোধ করতে হবে। কোশ্চিন করা, হ্যাঁ বলে না যে কোনো আহ, খেলায় অংশগ্রহণ করাটাই অনেক গুরুত্বপূর্ণ, আপনি আসলে পার্টিসিপেট করাটাই গুরুত্বপূর্ণ, আপনি আসলে কতটুকু পারছেন, হ্যাঁ বা খেলায় জিতেছেন কিনা তার চাইতে পার্টিসিপেট করাটাই গুরুত্বপূর্ণ। তো আপনার কোশ্চিনের প্যাটার্নটা একটু ভিন্ন হতে পারে বা এর সাথে রিলেট আপনি করতে পারছেন না, কিন্তু আপনি যখন কোশ্চিন করবেন আমি যদি এটা বুঝতে পারি, আমি অন্তত এটা বুঝবো যিনি কোশ্চিন করেছেন তিনি আমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনছেন। ঠিক আছে, আর আমাকে ভয় পাবার কোনো দরকার নাই, কোশ্চিন আপনারা করবেন। তো লাস্ট ভোটচীনীয় বা মঙ্গোলীয়রা আমাদের দেশে এসেছিল। তো আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে ইন্দোচীন এবং তিব্বত হতে, যেটাকে ভোটচীনীয় বলে তারাই কিন্তু মঙ্গোলীয়। হ্যাঁ একটারই দুইটা নাম। তো এই জাতিটা এদেশে আগমন করে। ঠিক আছে। তো এদের অবশ্যই বংশধররা আছে। সেটা হচ্ছে এই যে আমাদের বিভিন্ন আদিবাসী বলা হয়, গারো, ত্রিপুরা, চাকমা, খাসিয়া, কোচ, এদের হচ্ছে পূর্বপুরুষ হচ্ছে ভোটচীনীয় বা মঙ্গোলীয়রা। তো পরবর্তীতে আমরা যে দ্বিতীয় একটা জাতির কথা বললাম অস্ট্রিক জাতি, এই অস্ট্রিক এবং মঙ্গোলীয় জাতির সমন্বয়ে সৃষ্টি হয় বাং নামক একটা জাতি। এই বাং জাতির ভাষা ছিল অস্ট্রিক। এটা কিভাবে মানে বলা হয়েছে যে সমন্বয়, সমন্বয়টা হয় কিভাবে দেখেন, এখানে খুব বেশি সমন্বয় হয় নাই। হ্যাঁ কারণ আমরা কিন্তু এদেরকে আইডেন্টিফাই করতে পারি। তারপর প্রথম যে নেগ্রিটো জাতি সেটাকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি, হ্যাঁ সাঁওতাল, আর এরা হচ্ছে গারো, খাসিয়া, ত্রিপুরা।
এদেরকে আইডেন্টিফাই করতে পারি। কিছু কিছু হচ্ছে ভর্চিনীয়র সাথে অস্ট্রিক ছেলে মেয়েদের কিছু বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার ফলে তাদের একটা সমন্বয় হয়, সমন্বয় হয়ে এই বাং জাতিটা গড়ে ওঠে। কিন্তু এটা অনেক বেশি না। ঠিক আছে, দেখেন এদেরকে যেহেতু আমি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি যে না এরা ভোটচীনীয় বা মঙ্গোলীয়। হ্যাঁ, তো তাহলে আমরা বাঙালি জাতি কিভাবে গড়ে উঠেছি? ভোটচীনীয় মঙ্গোলীয় হয়তো বা কিছু কিছু ছিল, বেশিরভাগ কিন্তু এই যে দ্রাবিড় এবং অস্ট্রিক, আমি ওপরে যাচ্ছি একটু বোঝানোর জন্য। এই যে, যেহেতু এখানে আছে, এই যে এখানে দেখেন নেগ্রিটো আমরা আইডেন্টিফাই করতে পারি, মঙ্গোলীয় আইডেন্টিফাই করতে পারি। কিছু কিছু মঙ্গোলীয় সাথে অস্ট্রিক জাতির সংমিশ্রণে বাং জাতি গড়ে উঠেছে, এটাও বুঝতে পেরেছি। কিন্তু আমরা যে বাঙালি জাতিটা গড়ে উঠেছে এটা কিন্তু মূলত এই অস্ট্রিক এবং দ্রাবিড়দের সমন্বয়। মূলত কিছু কিছু যে এদের নাই তা না, কিন্তু মূলত অস্ট্রিক এবং দ্রাবিড় এই দুইটার কিন্তু আছে আমাদের ভেতরে। হ্যাঁ, আর এদের গায়ের কালার ছিল কালো, এরা বেটে, এদের নাক চ্যাপ্টা, কিন্তু খুব একটা সুন্দর না। যদিও মানুষের মানসিক সৌন্দর্য সবচাইতে গুরুত্বপূর্ণ, কিন্তু তবুও আমরা যখন ব্যাখ্যা করি তখন এভাবেই ব্যাখ্যা করব যে এরা একটু বেটে ছিল, গায়ের নাকটা একটু মোটা ছিল। হ্যাঁ, গায়ের কালার কালো ছিল, মানে খুব একটা ইয়া ছিল না, আর খুব যে ডেভেলপ তাও কিন্তু ছিল না। হ্যাঁ, তো এই চারটা জাতির সমন্বয়ে বা এই চারটা জাতিকে বলা হয় অনার্য নরগোষ্ঠী। যদি বলা হয় যে অনার্য নরগোষ্ঠী কয়টা জাতির সমন্বয়ে গঠিত, এই চারটা জাতি বা অনার্য নরগোষ্ঠীর মধ্যে কোন জাতি রয়েছে, নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয় মধ্যে যে কোনো একটা, মানে অন্য তিনটা দিলে এর ভিতরে একটা দিল, তাহলে আপনি এমনি বুঝতে পারবেন যে অনার্য নরগোষ্ঠী। দ্রাবিড় দিয়ে দিল, তখন অ্যান্সারটা অবশ্যই দ্রাবিড় হবে। তো চলেন পরে অনার্য তো আমরা পড়লাম, এখন আমরা একটু দেখব যে আর্য নরগোষ্ঠী। হ্যাঁ, আর্য নরগোষ্ঠী সম্পর্কে একটু জানবো। তো খ্রিস্টপূর্ব 1500 অব্দে, হ্যাঁ, আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ককেশীয় অঞ্চলের শ্বেতকায় আর্য গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে। মানে খ্রিস্টপূর্ব 1500 অব্দে ইউরোপের ওই সাইড থেকে, হ্যাঁ, যে শীতের এলাকা থেকে বা অঞ্চল থেকে এই শ্বেতকায়, যেহেতু বলেছে এতদিন কিন্তু আমরা কালো নিয়ে আলোচনা করেছি যে যারা ছিল তারা কিন্তু কালো, এবার শ্বেতকায় আসছে। ঠিক আছে, এই আর্য গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে। আর তাহলে আমাদের দেশে আসে কবে? আমাদের প্রথম শতকেই। হ্যাঁ, প্রথম শতকে বাণিজ্য ও ধর্ম প্রচারের উদ্দেশ্যে তারা বাংলায় আসে। তো এতদিন যাদেরকে আমরা দেখেছি তাদের চাইতে এই আর্যরা ছিল সভ্যতায় অনেক উন্নততর। ঠিক আছে, তো এরা যখন উন্নত কেউ যখন আমাদের মধ্যে আসে কি হয়, তাদের দ্বারা আমরা প্রভাবিত হই বা তারা আমাদের উপর প্রভাব বিস্তার করে। তো এই আর্য নরগোষ্ঠী কি হলো, এসে এই অস্ট্রিক জনগোষ্ঠী, মূলত কি হয়, দ্রাবিড় তো ছিল, এই অস্ট্রিক জনগোষ্ঠী কিন্তু আছে, এই অস্ট্রিক জনগোষ্ঠীর ওপর প্রভাব বিস্তার করে বাংলাটা দখল করে নেয়। হ্যাঁ, তারা যেহেতু অনেক উন্নততর, সেটা দখল করে নেয়। প্লাস এদেরকে যখন বাইরের কেউ আমাদের দেশে আসে তখন অবশ্যই আমরা তাদেরকে বহিরাগত বলি। হ্যাঁ, এই বহিরাগত আর্যরা কি হয়, দ্রাবিড়রা যে সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল সিন্ধু নদের তীরে, সেটা কি করে, ধ্বংস করে ফেলে। তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারছি যে আর্যরা আসার ফলে এদেশে কিছু মানে ঝামেলা তৈরি হয়েছিল, একটু যুদ্ধ বলেন বা রেষারেষি বলেন, আমাদের দেশটা একটু উত্তাল হয়ে গেছিল। ঠিক আছে, কারণ তারা সবার উপর প্রভাব বিস্তার করে, আর সহজেই তো কেউ নিজের উপর প্রভাব বিস্তার করতে দেয় না। হ্যাঁ, এটা একটু ঝামেলা হয়, অনেককে উৎখাত করে আমরা দেখেছিলাম। যত সম্ভব, আচ্ছা আমি একটু দেখি যে দ্রাবিড় না অস্ট্রিক জাতি, যত সম্ভব দ্রাবিড় জাতি। এই যে এখানে যেমন আছে যে দ্রাবিড় জাতি দক্ষিণ জনগোষ্ঠী বর্তমানের বাসস্থান হচ্ছে দক্ষিণ ভারত। মানে অস্ট্রিকরা থেকেই যায়, অস্ট্রিক দ্রাবিড় কিছু মিক্সড হয়। আর্যরা আসার পরে এই যে প্রভাব বিস্তার করে, এর ফলে দ্রাবিড় জাতির একটা অংশ দক্ষিণ ভারতে চলে যায়। তো দক্ষিণ ভারতে কিন্তু পূর্ব থেকে অন্য আরো দ্রাবিড় জাতি থাকতো, যেমন আমরা বাঙালি জাতি বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছি, ওরকম কিছু দ্রাবিড়রা দক্ষিণ ভারতে থাকতো। তো এই আমাদের দেশে যখন আর্যরা এসে প্রভাব বিস্তার করে বা একটু যুদ্ধ করে, তখন তারা কিন্তু সব পরিবারটা নিয়ে দক্ষিণ ভারতে চলে যায়, কিছু থাকে কিছু চলে যায়। ঠিক আছে, তো এই দ্রাবিড় জাতি চলে যায়, তো তারা এসে এই প্রভাব বিস্তার করে। তো সবাই তো আর যাবে না, না, কিছু আছে কি হয়, যেহেতু দ্রাবিড়রা হচ্ছে আর্যরা অনেক উন্নততর, তো তাদের যে সংস্কৃতি সেটা তারা শিখতে শুরু করে। হ্যাঁ,
আর এই আর্যরা কি হয়, তাদেরকে তালিম দিতে শুরু করে, যারা শিখতে শুরু করে বা তারা হচ্ছে আর্য কিন্তু আর্যদের যে সভ্যতা সে সম্পর্কে তারা জানার চেষ্টা করে। আর্য মানে বলা হয় সভ্য। হ্যাঁ, সভ্য। আর্যের অর্থ হিসেবে ধরা হয় আর্য মানে হচ্ছে সভ্য। এই আর্য মানে সভ্য হলে অটোমেটিক্যালি, হ্যাঁ, অনার্য মানে কিন্তু অসভ্য বলা হয়। ঠিক আছে, আর্য মানে যদি সভ্য হয়, অনার্য মানে আহ অসভ্য ধরা হয়। তো তাদের সংস্কৃতি বা নিয়ম কানুন শেখে, ভাষা শেখে, সবকিছু শেখে, শিখে এই আর্য এবং অনার্য নরগোষ্ঠীর কিছু কিছু পরিবার আর্যদের মতো হয়ে যায়। তখন তারা কি করে যে হ্যাঁ, ওরা তো আমাদের মতো হয়ে গেছে, তাহলে চলেন আমাদের পরিবারের মধ্যে ছেলে মেয়েদের একটু বিয়ে দিই। তো তারা এই যে আর্য অনার্য ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হয়, বিয়ে হওয়ার ফলে তাদের যে তারা যে সন্তান জন্ম দেয়, হ্যাঁ, এই যে সন্তান জন্ম দেয়, এই সন্তানরাই পরবর্তীতে আমরা এই তাদেরই বংশধর হচ্ছে আমরা বাঙালি জাতি। তো আর্য এবং অনার্য নরগোষ্ঠীর সমন্বয়ে বা সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে বলে বাঙালি জাতিকে বলা হয় সংকর জাতি। ঠিক আছে। এজন্য দেখবেন যে আমাদের বাঙালিদের একই রকম গড়ন না, কেউ মোটা, কেউ খাটো, কেউ লম্বা, মানে হরেক পদের মানুষ আর কি। কারো নাক বোঁচা, কারো নাকটা হচ্ছে একটু খাড়া আর কি। কারণ এই আর্য নরগোষ্ঠী ছিল অনেক বেশ লম্বা, গায়ের কালার ফর্সা, নাকটা একটু খাড়া, বেশ সুন্দর আর কি। আর অনার্য নরগোষ্ঠী বেটে, গায়ের কালার কালো, নাকটা বোঁচা। তাই আমাদের দেখবেন যে তিন ভাই বোন হলে এক একজন এক এক রকমেরও হয়ে থাকে। ঠিক আছে, এই কারণে আমরা সংকর জাতি, এই কারণেই আমাদের এই বৈচিত্র্য দেখা দেয়। হ্যাঁ, আকৃতিগত বৈচিত্র্য দেখা যায়। তো এই যে আর্য নরগোষ্ঠীর ভাষা আমি সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে, আর্য নরগোষ্ঠীর ভাষা, এরা ল্যাটিন, হিব্রু, এক এক ভাষা এটা আইডেন্টিফাই করা হয়েছে ভাষা দিয়ে, কিন্তু এদের ওভারঅল ভাষাটাকে বলা হতো প্রাচীন বৈদিক ভাষা। এদের আদি নিবাস হচ্ছে ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি এলাকা। এদের ধর্ম হচ্ছে সনাতন, ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। তাহলে অটোমেটিক্যালি আমাদের মাথায় আসবে এই বেদটা কোন ভাষায় রচিত। যেহেতু আর্য নরগোষ্ঠীর ভাষা বৈদিক, এই বেদটা হচ্ছে বৈদিক ভাষায় রচিত। ঠিক আছে, এই বেদটা হচ্ছে বৈদিক ভাষায় রচিত। এই বৈদিক ভাষা থেকেই আমাদের পরবর্তীতে সংস্কৃত ভাষা আসে। এই সংস্কৃত ভাষা আসে কারণ যখন বৈদিক ভাষা আর্য নরগোষ্ঠী যখন এদেশে আসলো, তো এটা দেখেন লেখা আছে ধর্মগ্রন্থ। এই বেদটা হচ্ছে আর্য নরগোষ্ঠীর ধর্মগ্রন্থ। তো যখন আর্যরা পূজা করত, তারা বিভিন্ন মন্ত্র পাঠ করতো না, এরা কিন্তু এই বৈদিক ভাষায় এই ধর্মগ্রন্থের মন্ত্রগুলো পাঠ করে। যখন আর্য নরগোষ্ঠী অনার্য নরগোষ্ঠীর সংমিশ্রণ ঘটছে, ঠিক আছে, তখন কি হয়, অনেক স্থানীয় ভাষাও কিন্তু যারা হচ্ছে যে কি বলে যে হিন্দু, আহ, হিন্দুদের যারা হচ্ছে যে এই যে বেদ থেকে বিভিন্ন মন্ত্র পাঠ করে বা ওদেরকে কি বলা হয় আমার ঠিক মাথায় আসছে না, আপনারা একটু বলেন তো, হিন্দুদের পূজা অর্চনা করে ওদেরকে কি বলে? পুরোহিত বলে, পুরোহিত। হ্যাঁ, হ্যাঁ, পুরোহিত। যাই হোক, পুরোহিত আমার মাথায় আসছিল না। তো এই পুরোহিতরা যখন মন্ত্রটা পাঠ করতো তখন কি হয়, স্থানীয় অনেক ভাষায় তাদের ভেতরে চলে আসে, প্লাস উচ্চারণে ভুল হয়, উচ্চারণগত ভুল হয়। তো এভাবে অনেক স্থানীয় ভাষার সংমিশ্রণ ঘটে, উচ্চারণগত ভুল হয়। এভাবে প্রাচীন বৈদিক ভাষাটা এক সময় কি হয়, বিকৃত হয়ে যায়। বিকৃত হওয়ার পরে কি হয় যে এই যে পাণিনি, আমরা যে এই ব্যাকরণবিদের নাম তো জানি প্রায় সকলেই, পাণিনি এই হচ্ছে বৈয়াকরণিক, উনি কি করেন যে এই বৈদিক ভাষাটা সংস্কার সাধন করেন, করে সেটার নাম দেন হচ্ছে সংস্কৃত। হ্যাঁ, তাই সংস্কারজাত ভাষা হচ্ছে সংস্কৃত। এটা বৈদিক ভাষা থেকে আসলে এসেছে। তো আমি আহ, এটাই হচ্ছে, আমি ওভারঅল আপনাদের কি বললাম যে আর্য অনার্য নরগোষ্ঠীর সমন্বয়ে আমরা বাঙালি জাতি গড়ে উঠেছি, তাই এটাকে বলা হয় সংকর জাতি। অনার্য নরগোষ্ঠীর ভেতরে চারটা আর কি জাতি রয়েছে। সেটা হচ্ছে নেগ্রিটো, তারপরে অস্ট্রিক, দ্রাবিড় এবং ভর্চিনীয় বা মঙ্গোলীয়। আমাদের এই নেগ্রিটোদের বলা হয় আদি জনগোষ্ঠী। এখান থেকে কিন্তু বাঙালি জাতি গড়ে ওঠেনি। আমাদের এই দেশের আদি জনগোষ্ঠী হচ্ছে নেগ্রিটো। আর আমাদের বাঙালিদের প্রধান অংশ গড়ে উঠেছে কি অস্ট্রিক থেকে। হ্যাঁ, আহ উম, এই এই বিষয়গুলো আসলে ইম্পর্টেন্ট। আর আর্য নরগোষ্ঠীর অবশ্যই ভাষা কি ছিল, বৈদিক ভাষা।
ধর্ম সনাতন, ধর্মগ্রন্থ, বেদ, এগুলোই আসলে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অটোমেটিক্যালি জানবো যে এই বেদের ভাষা হচ্ছে বৈদিক ভাষা। তো আমি তো এতক্ষণ পড়ালাম, তো এখান থেকে খুব যে বেশি কোশ্চিন আসছে তা না, কিন্তু এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। কারণ আমরা যে নিজেরা কোথা থেকে আসছি এটা তো আমাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? তো একদম যে কোশ্চিন আসে না তা না, তো আমি একটু আপনাদের প্রশ্ন ধরবো, হ্যাঁ, আপনারা বলবেন, আর কেউ যদি না বলেন আমি একদম পার্টিসিপেন্ট দেখে ধরে ধরে বলবো। হুম, আমি কোশ্চিন করছি, আপনারা একটু অ্যান্সার দিবেন। তার আগে বলেন যে আপনারা কি ওভারঅল টপিকসটা বুঝেছেন, তারপর আমি অ্যান্সারটা দিতে বলবো। কথা বলেন, কথা বলেন, আপনারা কি বুঝেছেন? না বুঝলে বলেন কোথায় বুঝেননি। জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন, তাহলে তো আমার মনে হয় কোশ্চিনের অ্যান্সার দিতে পারবেন, কারণ খুব ছোট্ট একটা টপিকস আমি সিলেকশন করেছি। তাহলে দেখেন যে বাংলা আদি জনগোষ্ঠীর ভাষা কি, বা বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? বলেন। অস্ট্রিক। হ্যাঁ, অস্ট্রিক। আচ্ছা, ঠিক আছে, তারপরে বেদের ভাষাকে কি ভাষা বলা হয়? সাধারণভাবে বৈদিক বৈদিক ভাষা। ভাষা। হ্যাঁ, বৈদিক ভাষা। বৈদিক ভাষা। তারপরে আছে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা চিহ্নিত করুন। আর্য ভাষার কথা বলা হয়েছে। বৈদিক। হ্যাঁ, বৈদিক। এতক্ষণ টাইম লাগার তো কথা না, কারণ আর্য তো আমি লাস্টে পড়ালাম। আপনাদের মেমোরিতে প্রথম গুলো ভুল হতে পারে, কিন্তু লাস্টে ভুল হবে না। আচ্ছা ম্যাম, একটা কথা বলি, এখানে তো আনসার দেওয়া আছে, তাহলে এটা জিজ্ঞেস করে লাভ কি হচ্ছে? ওহো, আনসারটা দেয়া আছে না? আমি আনসারটা কেটে দিয়েছিলাম, কিন্তু হচ্ছে অটো ইয়াতে চলে আসছে আবার। আচ্ছা, ঠিক আছে। ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি? অনার্য ভাষা। বৈ- আচ্ছা, ঠিক আছে, এটা আঞ্চলিক ভাষা হবে, আদিম উৎস হচ্ছে অনার্য ভাষাই হবে। কারণ দেখেন যে হচ্ছে যে দ্রাবিড়দের যে অস্ট্রিক ভাষায় কথা বলতো, এরা কিন্তু আহ, আহ, মানে কি বলবো যে অত উন্নততর ছিল না, এরা কোনো বইও লেখেনি, এগুলো লেখার ভাষা না, তো অনার্য ভাষায় কিন্তু এই উপমহাদেশের আঞ্চলিক ভাষা হবে। তো আমি কি আপনাদের আর একটু পড়াবো, না এখানেই রেখে দিব? আমার আর একটা টপিক সিলেকশন করা ছিল। আহ মানে ম্যাম, এটা। পড়াতে পারেন। আচ্ছা, পড়ান ঠিক আছে। পড়ান। আচ্ছা, আমি বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছিলাম, কারণ আমাদের এই যে মানে চার্টটা বুঝতে একটু প্রবলেম হয়, হ্যাঁ। কোনো ভাষার উদ্ভব সম্পর্কে জানতে হলে দেখবেন যে চারটা বইয়ে অনেক বড় করে দেয়া আছে, হ্যাঁ। পড়তে গেলে একটু ঝামেলা বাঁধে। তো আমি চারটা একটু ছোট্ট করে নিয়েছি, তারপরে চার্টের মাঝখানের কিছু অংশ বাদ দিয়েছি, যেগুলো পরবর্তীতে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আপনাদেরকে পড়াবো। তাছাড়া যতটুকু দরকার তার বাইরে আমি দেখাবো না, বোঝার জন্য। তো বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, তো আমরা বাঙালি জাতি কিভাবে আসছে এটা আমি আপনাদের দেখালাম। তো এই যে বাংলা ভাষাটা, এটা কিভাবে আসছে, কতগুলো ভাষার বিবর্তনের মধ্য দিয়ে আমাদের বাংলা ভাষাটা এসেছে, এটা আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো যখন কি হয় যে দুইটা ভূখণ্ডের ভাষা একত্রিত হয়ে যায়, তখন সেটাকে আর ভাষা বলে না, সেটাকে বলা হয় ভাষা বংশ। ঠিক আছে। এই আমাদের সমগ্র পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর মতো ভাষা রয়েছে। তো সব ভাষায় তো আর একটা ভাষা বংশ থেকে আসে না, অনেকগুলা ভাষা বংশ রয়েছে। তো এই অনেকগুলা ভাষা বংশের মধ্যে একটা আদি ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় হচ্ছে একটা ভাষা বংশ। ঠিক আছে, আমি একটু লিখে দিই। ম্যাম, এগুলার হচ্ছে সময়কালটা লিখে দিলে বা বলে দিলে একটু ভালো হতো আর হ্যাঁ, কি, মানে সবকিছু ইন্দো নিচে ইউরোপীয় ভাষার লেখা আছে, আমি সময়কালটা এই আর কি। জিনিসটা বোঝাবো, আমি আপনাদের একটু দেখি। হ্যাঁ, আমি যেমন আপনারা এটা বলবেন, দেখেন প্রত্যেকটা জিনিস লেখা আছে। ঠিক আছে, আমি প্রতিটা জিনিস লিখেছি, কিন্তু আমি অবশ্যই লিখবো যে এই কথাগুলো তো আর সবই বইয়ে থাকে না, আমাকে বোঝানোর স্বার্থে অনেক কথা বলতে হচ্ছে। তো এই ভাষা বংশ সম্পর্কে প্রতিটা ইনফরমেশন আপনাদের নিচে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, আমি পরে সেটা আইডেন্টিফাই করে দিব। এটা হচ্ছে ভাষা বংশ। ঠিক আছে, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয়র মতো আরো অনেকগুলো ভাষা বংশ রয়েছে, যেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি।
তো এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দুইটা শাখা রয়েছে, এগুলো কিন্তু শাখা, একটা হচ্ছে কেন্তম, একটা হচ্ছে শতম। হ্যাঁ, এই কেন্তম ভাষায় কথা বলতো কারা? এই যে ইউরোপীয়রা, মানে ইউরোপের যে ভাষাগুলো সেগুলো হচ্ছে কেন্তম শাখার অন্তর্গত, ইউরোপে যে ভাষাগুলো রয়েছে। আর আমরা যে ভারতীয়রা কথা বলি সেটা হচ্ছে শতম শাখায়, এই শতম শাখায় ভারতীয়রা কথা বলি। তো আমরা আমরা সাধারণত মনে করি কি ভারতবর্ষ বলতে এই বাংলাদেশ, পাকিস্তান আর ভারত, আসলে অখণ্ড ভারত কিন্তু একটা বিশাল এলাকা। অখণ্ড ভারতবর্ষ বলতে অনেকে মনে করেন এই অখণ্ড ভারতবর্ষের মধ্যে 15টা দেশ রয়েছে, আবার কিছু কিছু অনেকে মনে করেন না, এটার ভেতরে 24টা দেশ রয়েছে। তার মানে আপনারা কি বুঝতে পারছেন যে মানে বর্তমানে 24টা দেশ বা বর্তমানে 15টা দেশ? যে কোনো বিষয় নিয়ে বিতর্ক থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা নিয়েও বিতর্ক আছে, কেউ বলেছে 15টা, কেউ 24টা, আরো অনেক রয়েছে। তার মানে আমাদের ধারণা ধারণা হচ্ছে কি যে ভারতবর্ষ আসলে অখণ্ড ভারতবর্ষ কত বড় ছিল, কত বিশাল এলাকা কাভার করতো। তে এই যে ভারতবর্ষের হচ্ছে যে কথা বলতো, যে ভাষায় কথা বলতো, তারা হচ্ছে শতম শাখার অন্তর্গত। তো ভারতবর্ষের লোক সাধারণত ভারতীয় ভাষায় কথা বলতো। তো ভারতীয় ভাষায় কথা বললেও অঞ্চল ভেদে বা জাতি ভেদে এই ভাষাগুলো ভিন্ন ভিন্ন হয়ে যায়। আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে চাই, আমাদের বাংলা ভাষায় আমরা যারা রংপুরে, রাজশাহীতে বা অন্যান্য জায়গায় এই উত্তরাঞ্চলে বসবাস করি, একবার চট্টগ্রামে যেয়ে দেখেন তাদের ভাষাটা কি আদৌ বুঝবেন? এরা কিন্তু বাংলা ভাষায় কথা বলে, কিন্তু ভিন্নতা পরিলক্ষিত হয় ভাষার ধরনে। তো এগুলো ধীরে ধীরে আবার পরিবর্তিত হয়ে যায়। তো এই অঞ্চল ভেদে, হ্যাঁ, এই শতম এই শাখার অন্তর্গত মানে এই ভারতীয় লোকেরা জাতি ভেদে বা অঞ্চল ভেদে তারা এক এক দেশের লোক এক এক ভাষায় কথা বলতে শুরু করে। যেমন আরবে যারা বসবাস করে তারা আরবীয় ভাষায়, মিশরে যারা বসবাস করে তারা মিশরীয় ভাষায়, ইরানে যারা বসবাস করে ইরানীয় ভাষায়, আর যারা এই যে ভারতে বা আমরা যে বাংলাদেশে বসবাস করি এরা ভারতীয় ভাষায় কথা বলে। তো ভারতীয় ভাষায় আমরা কথা বললাম, ঠিক আছে। এখন ভারতীয় ভাষা থেকে আমার বাংলা ভাষার হচ্ছে উদ্ভব হয়েছে কিভাবে, যে দেখেন আমরা বললাম যে এক সময় আর্যরা আমাদের দেশে আসে। আর্যরা দেশে এসে কি হয় যে তাদের বৈদিক ভাষা কিন্তু আমাদের স্থানীয় ভাষার সাথে কি সংমিশ্রণ ঘটে। তো বৈদিক ভাষা যখন স্থানীয় ভাষার সাথে সংমিশ্রণ ঘটে তখন একটা নতুন ভাষার উদ্ভব ঘটে। তো সেটা হয় ভারতীয় আর্য ভাষা। ঠিক আছে, ভারতীয় ভাষা থেকে আর্য ভাষার সংমিশ্রণে যে আরেকটা ভাষা গড়ে ওঠে সেটা হচ্ছে ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষা থেকে হচ্ছে আর্য ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সংস্কৃত, এটা হচ্ছে লিখার ভাষা। প্রাকৃত, এটা হচ্ছে সাধারণ জনগণের ভাষা। ঠিক আছে, প্রাকৃতের হচ্ছে মানে শাব্দিক অর্থ, মানে প্রাকৃত যে শব্দ সেটার একটা অর্থ হচ্ছে স্বাভাব, স্বাভাবিক। আর প্রাকৃতের হচ্ছে ভাষাগত অর্থ, হ্যাঁ, ভাষাগত অর্থ হচ্ছে জনসাধারণের ভাষা। যেমন যেমন আমরা এখন কথা বলি না, সাধু ভাষায় লেখা হয়, চলিত ভাষায় কথা বলি। তো সেই সময় বই লেখা হতো সংস্কৃত ভাষায়, আর সাধারণ জনগণ কথা বলতো প্রাকৃত ভাষায়। আর আমি তো আপনাদেরকে অবশ্যই শেখালাম যে কিভাবে বৈদিক ভাষাকে সংস্কারায়নের মাধ্যমে সংস্কৃত ভাষা এসেছে। যেহেতু বৈদিক ভাষায় বই লেখা হতো, সেহেতু অবশ্যই সেটা সংস্কার করে আসলে সংস্কৃত ভাষা এসেছে। তাহলে সংস্কৃত ভাষায় কিন্তু লেখা হতো, কথা বলা হতো না, কথা বলতো সাধারণ জনগণ, কথা বলতো এই প্রাকৃত ভাষা। ঠিক আছে। ম্যাম, জনসাধারণের ভাষাটা কি এখন বর্তমানে যে আঞ্চলিক ভাষা? আসলে আমরা যেমন আঞ্চলিক ভাষা না, আমরা যেমন চলিত ভাষায় কথা বলি না, আমরা কি সব সময় কথা বলি? আঞ্চলিক তো আলাদা, অঞ্চল ভেদে একটা ভাষা রয়েছে। ঠিক আছে, আমরা যেমন নর্মালি যেভাবে কথা বলি, আপনি কি সাধক খাইয়াছেন, পড়িয়াছেন, এভাবে কি আপনি কথা বলেন? না খেয়েছেন, পড়েছেন? হ্যাঁ ম্যাম, খেয়েছেন করেছেন। হ্যাঁ, ওইভাবে কথা বলে না সাধারণত। যে সাধারণ জনগণ, আঞ্চলিক তো আর একটা একটা ভেদাভেদ থাকবে, কিন্তু এই যে সাধারণ জনগণ যেগুলোতে কথা বলে, আমরা আমাদের মনের ভাব প্রকাশের জন্য যেই ভাষাটা ব্যবহার করি সেটাইকেই বলা হবে প্রাকৃত, আমরা যেটা এখন বলি চলিত ভাষা। আর সাধু ভাষা অনেকে চলিত ভাষায়ও কিন্তু আমাদের এখন ম্যাম হচ্ছে একটা বই প্রশ্ন লেখা ছিল। হচ্ছে। ঠিক আছে। ম্যাম হচ্ছে মানে প্রাকৃত ভাষা আর হচ্ছে মানে সংস্কৃত ভাষা এর মধ্যে কি হচ্ছে মানে শ্রেণী শ্রেণী বিষয়টা মানে ছিল কি আসলে, যে মানে উচ্চ শ্রেণীর যারা আছে তারা হচ্ছে মানে সংস্কৃত ভাষা ব্যবহার করতো এবং
প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষ ব্যবহার করতো, এরকম তারা কি? ধরেন যারা পণ্ডিত মানুষ, তারা যেহেতু এটাতে জি। বইও লিখতো, হ্যাঁ, তারা নিজেরাও ব্যবহার করতো, কিন্তু সেটার সংখ্যা খুবই কম, শুধু পণ্ডিতরা তো হাতে গোনা ছিল। আমি তো এখন লিখেছি যে জনসাধারণের ভাষা। পণ্ডিতরা কি এই জনসাধারণের মধ্যে পড়ে? পড়ে না, কিন্তু সাধারণ জনগণের ভাষা, সাধারণ বলেছি, দেখেন এখানে সাধারণ কথাটা উল্লেখ করেছি। আর এরা হচ্ছে পণ্ডিত। এই হিন্দুদের মধ্যে কিন্তু বৈষম্যটা অনেক বেশি, এখনো দেখবেন অনেক বেশি। আমি জানি না এখানে, আমি সকল ধর্মকেই সম্মান করি, হ্যাঁ, শুধু এদের ভেতরে না, আমাদের মুসলমানদের মধ্যেও চলে আসছে যে শিয়া সুন্নি এরকম একটা ভাগ টাগ চলে আসছে, ঠিক আছে। তো সেজন্য আমি বলছি যে পণ্ডিতদের ভেতরে, জনসাধারণের ভেতরে একটা ব্যবধান ছিল। তারা যেহেতু বই লেখে, তারা হচ্ছে উচ্চ বংশীয় নিজেদের মনে করতো, আর এরা তো জনসাধারণ, ঠিক আছে। তো হুম, এভাবে প্রাকৃত অনেকে মনে করে যে এই যে সংস্কৃত ভাষা, ঠিক আছে, এই সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার উদ্ভব ঘটেছে, অনেকের ধারণা। কিন্তু আসলে এই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেনি, কারণ তারা শুধুমাত্র পণ্ডিতরা কথা বলতো, এটা জনসাধারণত বলতো না। এই প্রাকৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষার উদ্ভব ঘটেছে। তো আহ প্রাকৃত ভাষাও কিন্তু আবার অঞ্চল ভেদে ভিন্নতা পরিলক্ষিত হয়। আমরা যেমন, আমি তো বললামই যে চিটাগং বরিশালের ভাষা অঞ্চল ভেদে, তো অঞ্চল ভেদে মগধে যারা বসবাস করত, তারা যে ভাষায় কথা বলতো সেটাকে বলা হতো মাগধী প্রাকৃত। আর গৌড় অঞ্চলে যারা বসবাস করতো, তারা যে ভাষায় কথা বলতো তাদেরকে বলা হতো গৌড়ীয় প্রাকৃত, ঠিক আছে। আসলে প্রাকৃত ভাষা থেকে আমাদের পরবর্তী চলে আসছে, যে পরবর্তী আমাদের বাংলা ভাষাটা আসছে। কিন্তু এই মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত, এই দুই ভাগে বিভক্ত করার কারণ হচ্ছে আমাদের এই ভাষা তত্ত্ববিদরা, ঠিক আছে। একটা বিষয় হলে দেখেন না যে নানা মুনির নানা কথা। তো এই প্রাকৃতর পরে একজন বলছে যে না, মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে, কেউ না গৌড়ী প্রাকৃত থেকে। ঠিক এই কারণেই এই প্রাকৃত ভাষাটা দুই ভাগে বিভক্ত হয়েছে। আমার এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আমি ছোট্ট করে শুধু সুনীতি কুমার লিখছি, সুনীতি কুমার, হ্যাঁ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, উনি বলেন যে না, এটা হচ্ছে মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার উদ্ভব ঘটেছে, সেটা হচ্ছে দশম শতকে। দশম শতক মানে 950 খ্রিস্টাব্দে। আর আমাদের আরেকজন বিখ্যাত ভাষা তত্ত্ববিদ, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমি ছোট্ট করে শুধু শহীদুল্লাহ লিখছি। উনি বললেন যে না, গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে, আর এটা ঘটেছে সপ্তম শতকে, মানে 650 খ্রিস্টাব্দে, ঠিক আছে। দুইজনার, যেহেতু আমি প্রথমে উল্লেখ করিনি যে শহীদুল্লাহর মতে এই চারটা আমি দিচ্ছি, বা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এই চারটা দিচ্ছি, আমি এর জন্য দুইটাই নিয়ে আসছি আপনাদের বোঝার স্বার্থে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যদিও বলেছেন যে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে, কিন্তু অধিকাংশ ভাষাতত্ত্ববিদ মনে করেন যে এই যে গৌড়ীয় প্রাকৃত, এটা কিন্তু এই মাগধী প্রাকৃতর একটা শাখা বা উপভাষার মতো, ঠিক আছে। মূলত মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার উদ্ভব ঘটেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে না, গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে, ঠিক আছে। তো পরবর্তীতে এই প্রাকৃত ভাষা হচ্ছে বিকৃত হয়ে যায়, বিভিন্নভাবে বিকৃত হওয়ার ফলে হচ্ছে নতুন একটা ভাষার উদ্ভব ঘটে। কোনো ভাষা যখন বিকৃত হয় সেটাকে কি বলা হয়? অপভ্রংশ। হ্যাঁ, তো মাগধী প্রাকৃত যখন বিকৃত হয়ে যায় তখন সেটাকে বলা হয় মাগধী অপভ্রংশ। গৌড়ীয় প্রাকৃত যখন বিকৃত হয়ে যায় তখন সেটাকে বলা হয় গৌড়ীয় অপভ্রংশ, ঠিক আছে। মূল কথা আমরা এখানে বলবো এটা অপভ্রংশ, মানে ভাষাটা বিকৃত হয়ে গেছে, অপভ্রংশ। হ্যাঁ, তো এই দুইটা মিলে, আর দেখেন দুইটা এক জায়গায় হয়েছে, তার মানে কি এটা একটা ভাষাতত্ত্ববিদ বলেছেন, এটা একজন বলেছেন, ঠিক আছে। এটা মূলত প্রাকৃতর পরে আপনার অপভ্রংশ, অপভ্রংশর পরে বঙ্গকামরূপী। এক এক হচ্ছে ব্যাকরণবিদ এক এক রকম করে বলেছেন বলে আমরা এভাবে আপনাদের চারটা দিয়েছি। তো এই অপভ্রংশ থেকেই পরবর্তীতে অপভ্রংশেরই একটা রূপ হচ্ছে বঙ্গকামরূপী। হ্যাঁ, পরে এই অপভ্রংশ থেকেই বঙ্গকামরূপী ভাষাটা এসেছে। সেজন্য বলা হয় যে বাংলা ভাষা অপভ্রংশের কাছে ঋণী। হ্যাঁ, বলা হয় না বাংলা ভাষা কোন ভাষার কাছে ঋণী? অপভ্রংশের কাছে ঋণী। আপনারা যখন প্রাচীন যুগ পড়বেন দেখবেন
প্রাচীন যুগ যখন হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যখন আমাদের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন আমরা জানি চর্যাপদ, যখন চর্যাপদটা খুঁজে পান, এই চর্যাপদের সাথে আরো 3টা বই উনি খুঁজে পান। হ্যাঁ, সেটা হচ্ছে যত সম্ভব কৃষ্ণপাদের দোহা, ডাকার নব আর সরবপাদের দোহা, এই 3টা বই, আর তার সাথে চর্যাপদ পান, বা চর্য বিনিশ্চয় যাই বলি, এই 4টা বই পান। চর্যাপদ একমাত্র বাংলা ভাষায় লিখিত, আর বাকি যে 3টার কথা বললাম সব এই যে অপভ্রংশ ভাষায় লিখিত। ঠিক আছে, তারপরে এই অপভ্রংশ থেকে আমাদের আসে বঙ্গ কামরূপী। হ্যাঁ, অপভ্রংশ থেকে আমাদের আসে কি বঙ্গ কামরূপী। আর বঙ্গ কামরূপী পরবর্তীতে এই বঙ্গ কামরূপী থেকে আরো 3টা ভাষার উদ্ভব ঘটে, সেটা হচ্ছে বাংলা, অসমিয়া আর হচ্ছে উড়িয়া। আসাম দেশের লোক হচ্ছে উড়িয়া, অসমিয়া ভাষায় কথা বলে, উড়িষ্যার লোক উড়িয়া ভাষায়, আর বাংলা তো আমরা ওই যে পশ্চিমবঙ্গ, আমরা বাংলাদেশের লোক বাংলা ভাষায় কথা বলি। ঠিক আছে, তো তার মানে বঙ্গ কামরূপী থেকেও বাংলা ভাষার উদ্ভব ঘটেছে। তো এই যে বঙ্গ কামরূপী ভাষা, আপনারা যখন প্রাচীন যুগ পড়বেন তখন দেখবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী থেকে চর্যাপদের মানে চর্যাপদটা লিখা হয়েছে, চর্যাপদের ভিতরে যে পদগুলো রয়েছে সেগুলো এই বঙ্গ কামরূপী হচ্ছে ভাষায় লিখা হয়েছে। এই জন্য দেখেন চর্যাপদে যে বাংলা ভাষার মানে আমাদের হচ্ছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, এটা যখন আমরা বলি তখন বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়। উড়িয়ার লোক বলে যে না এটা আমাদের, আসামের লোক বলে বাংলা, আমরা তো বলি যে বাংলা ভাষার ক্ষেত্রে এটা বলার কারণ হচ্ছে এই বঙ্গ কামরূপী থেকেই কিন্তু এই 3টা ভাষার উদ্ভব ঘটেছে। তো বঙ্গ কামরূপী যে চর্যাপদের ভাষা তা কিন্তু না, আরো অনেক বিতর্ক রয়েছে, যখন আমি প্রাচীন যুগ আপনাদেরকে পড়াবো তখন আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো এক্ষেত্রে এই জিনিসটা কি আপনারা 4টা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এরপরে অনেক ইনফরমেশন আছে, আমার মনে হয় আজকে এত পড়ানোর দরকার নাই, পরবর্তীতে আমি পড়বো, পড়াবো অবশ্যই। অনেক কিছু রয়েছে যে পৃথিবীর যে আদি ভাষাগুলো মানে ভাষা বংশগুলো কি, এই যে এগুলো আছে, লাল কালি দেয়া আছে, এগুলো অবশ্যই আপনারা দেখবেন, কারণ এরকম হতে পারে যে কোনটা ভাষা বংশের নাম নয়, এই 3টা তুলে দিয়ে একটা ভাষার নাম ধরেন দিয়ে দিল, তখন আপনি যদি ভাষা বংশগুলোর নাম জানেন তাহলে আপনারা জিনিসটা দাগাতে পারবেন। ঠিক আছে, তারপরে আমি একটা ছোট্ট বিষয় আপনাদের জানাই, আমি আপনাদের বোঝার স্বার্থে এটা করেছি। হ্যাঁ, কিন্তু এই যে কেন্তম, এই যে শতম, সরাসরি কিন্তু এটা আসেনি, এই শতমের পরেও আরো বেশ কয়েকটা ভাগ রয়েছে, কেন্তমেরও একটা ভাগ রয়েছে। ঠিক আছে, কেন্তম শাখার অতটা আমাদের পড়া লাগবে না, তো আমরা শুধু ভাগগুলো একটু দেখে নিই। হ্যাঁ, ভাগগুলো কি, যে কেন্তমের অন্তর্গত ভাষাগুলো হচ্ছে আহ এই যে গ্রিক, হিত্তিক, তুখারিক, ইটালো এবং টিউটনিক, এবং শতম ভাষাগোষ্ঠীর উদ্বাস্য ভাষা হচ্ছে আলবেনীয়, আর্মেনীয়, বাল্টোস্লাভিক এবং আর্য বা ইন্দো ইরানীয়। ঠিক আছে, এগুলো হচ্ছে এই যে শতম ভাষা গোষ্ঠী। হ্যাঁ, ইন্দো ইরানীয়, এই ইন্দো ইরানীয় থেকেই কিন্তু পরবর্তী আমাদের পর্বটা শুরু হয়, কিন্তু আমি অত যাইনি কারণ এটা অনেক জটিলতা তৈরি হয়। তো এই জিনিসগুলো একটু দেখে রাখবেন যে শতমের অন্তর্গত কি, কেন্তমের অন্তর্গত কি। ঠিক আছে, আরো অনেক রয়েছে, পরবর্তী ক্লাসে অবশ্যই আমি আপনাদেরকে বোঝাবো। এটা পড়াতে গেলে আরো অনেক টাইম লাগবে কারণ অনেক আছে নিচে।